সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি কথা বলতে যাচ্ছিলাম আমাদের এলাকা মানে শেরপুর জেলার ঝিনাইগাতি, শ্রীবর্দী আর হলো নালিতাবাড়ি উপজেলার কারো পাহাড়ের পাদদেশে চারটা কালী পুজো মেলা প্লাস বৈশাখী মেলা হয়ে গেল। মেলাগুলো অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরাতন। আমার জানা মতে এই মেলাগুলো অনেক আগের থেকে, প্রায় 200-250 বছর আগের থেকে, এবং এটা বেশিরভাগই প্রাধান্য ছিল আদিবাসী, কোচ, হাজং, বর্মন, সনাতনী ধর্মাবলম্বীদের। অনেক ঐতিহ্যবাহী। আর সেই মেলাগুলো একসময় আমরা বিশেষ করে ছোটবেলায় খুব উপভোগ করতাম। সেই মেলা আসলেই নতুন জামা, তারপরে মেলায় নানান ধরনের কেনাকাটা করার জন্য বড়দের কাছে, বাবা মার কাছে টাকা চাওয়া, আত্মীয় স্বজন বা বিশেষ করে মামার নানাদের কাছে ধারণা দেওয়া, এগুলো হয়তো। মেলার দিন আমরা সবাই মিলেই সেইগুলোতে অংশগ্রহণ করতাম। দলে দলে নারী, পুরুষ, বৃদ্ধ সকলে যেতাম, বিশেষ করে পায়ে হেঁটে। তখন তো বিশেষ করে 90 দশকের দিকে আউশে ধান চাষ হতো। সেই সময় যে মাঠগুলোতে আউশের চারাগুলো থাকতো, সেই আউশ ধানের মাছ দিয়ে যে রাস্তা, আল, শাল ধরে ধরে দলে দলে আমরা সেই মেলায় যেতাম। বিশেষ করে চরণতলায় পাশে একটা পাগলা বস্তা ছিল বাড়ির কাছে। তো চরণতলায় আমাদের এলাকার ঝিনাইগাতি এবং শ্রীবর্দী দুটো উপজেলার প্রায় 22-23টা গ্রাম ওই কমিটিভুক্ত, সকলের চাঁদা দেওয়ার মধ্যে দিয়ে মেলার আয়োজন হতো। বেশ আয়োজনে সেখানে শুধু আদিবাসীরাই না, পাশাপাশি মুসলিমরাও সেই মেলাগুলোতে অংশগ্রহণ করত। মেলার যত রকমের আয়োজন, তাতে সবাই বেশ উপভোগ করত। মেলা চলতো প্রায় গড়ে 3-4 দিনের মতো। আর সে মেলা উপলক্ষে আত্মীয় স্বজনরাও আসতো প্রত্যেকের বাড়িতে। আর মেলাটা শেষ হইতো মূলত হলো মঙ্গলবার ভোর রাতে পাঠা বলি দেওয়ার মধ্যে দিয়ে। আমরা দেখতাম তখন প্রায় 300-250 নিচে তো পাঠা বলি হইতই না। সেটা বুধবার সকাল 8টা এরকম বেজে যেত। কি সে দৃশ্যগুলো দেখলে আমরা অনেকে ভিড় করতো, কিন্তু দেখার আমাদের জন্য একটু বেশ খারাপই লাগতো, রক্তে লাল হয়ে যেত। যে খড়ি কাঠ সেখানে পাঠাকে গলাটা ঢোকে নিয়ে আরেকজন যে বলি দিত রামদা দিয়ে, ও বিভৎস দৃশ্য। আগের দিন অবশ্য সারাদিনই চলতো মেলায় যার যার মানত, বিশেষ করে মিষ্টি, সন্দেশ, চিনিকলা দেওয়া, আমরা দিতাম, ভক্তি দিতাম। বুধবার সকালে মনে করেন 10টার পরে থেকে চিনিকলা বিতরণ, তারপরে মিষ্টিগুলো বিতরণ, যার যার রসিদ কাটা থাকতো সেই অনুযায়ী লাইন ধরে নিত। মাথাগুলি বন্টন হতো।
আর সেই মাথা এবং ভোগের যে অংশগুলো সেটা নিয়ে ফিরতে ফিরতে হয়তো সকাল দুপুর গড়িয়ে বিকাল হয়ে যেত। আর আমরা যারা ছোটরা ছিলাম অপেক্ষায় থাকতাম যে আসলে চিনি কলা আসবে, সন্দেশ আসবে, সবাই মজা করে আসবে, খাও। বড়রা আসতো, বিকালে আসতে আসতে সেটা বন্টন করে দিত। আমরা গ্রামে, আমাদের যে ভালুকা গ্রাম, সেখানে প্রায় 8-9টা পরিবার ছিল। সেটা ভাগাভাগি করলে আমরা সবাই মজা করে খাইতাম, কলা, চিনি, সন্দেশ। আর সন্ধ্যার দিকে পাঁঠার যে মাথাগুলো ভাগে পেতাম, সেগুলো বড়রাই কোটা বাছা করতো। তারপরে একটা অংশ ছিল যেটা সবাই একটা একটু করে দিয়ে রাত্রে রান্না হতো, হয়তো কোনো একটা বাড়িতে দায়িত্ব দিত, এবং সেই বাড়ির আয়োজনেই আর অন্যরাও আমাদের যে প্রচলিত সংস্কৃতি মদ, সে মদগুলো দিত। সবাই বেশ মজা করে খাইতো, আত্মীয় স্বজন যারা তারাও খাইতো, আমরাও খাইতাম। সেগুলো একটা উৎসব ছিল, আনন্দ ছিল, সেটা এখন আর নাই। এখন একই দিনে মেলাগুলো হয়তো একই দিনে হইতো না, পর্যায়ক্রমে হইতো। যেরকম বাড়ির পাশে পাগলা বসতো, সেটা বেশিরভাগ সময়ে বৈশাখের শুক্লপক্ষের দিকে হইতো। আবার কালী পুজো যেগুলো সব কৃষ্ণপক্ষে কোনো একটা মঙ্গলবার। এছাড়াও গ্রামে, প্রত্যেক গ্রামে কালী পুজো হইতো, মূর্তি বানাইতো মালা করতে। আমরাও সেই মূর্তি বানানোগুলো দেখতাম, কাঠ সংগ্রহ করা, খড়, মাটি, মিক্সচার, একবারে পূজা শেষ হওয়া পর্যন্ত দেখতে উপভোগ করতাম। তো গ্রামের পূজাগুলো এভাবে খুব একটা বড় হইতো না, তবে পাঠা বলি হইতো, ছোট ছোট দু একটা দোকান পাঠা, তাও মজা করতাম আমরা। সেই মেলাগুলো, গ্রামের মেলাগুলো অনেকটা এখন বিলুপ্তির পথে। একদিকে অর্থনৈতিক সংকট, মানুষের আয় রোজগারের ব্যস্ততা, যার জন্য এখন আর স্বতঃস্ফূর্ত আগের মতো যে পূজা আয়োজন করে সেটা হয় না। অনেকেই করে, তবে অনেকে মূর্তি পূজা করে না, ফুল পূজা করে ছোট আকারে। আবার অনেকে মায়ের কাছে দেওসির মাধ্যমে ওই সময় চেয়ে নেয়, সেইভাবে হয়তো 2 বছর 3 বছর পরে আয়োজন করে। আমার যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, এই যে চাঁদের ফেরা, লগ্ন, এই যে মিলে যে পূজার আয়োজনটা আগেও তো হইতো। আগে তো এরকম একই দিনে হওয়ার কোনো প্রতিযোগিতা ছিল না। সবাই মেলায় করতে, অংশগ্রহণ করতে, একদিকে যাইত। আর এখন এই যে ভিন্ন ভিন্ন এলাকায়, ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ার কারণে মেলার আয়োজনটা ছোট হয়ে যাচ্ছে। অনেক গ্রাম আলাদা হয়ে গেছে, যার জন্য এক জায়গায় হওয়ার যে কাজটা, আত্মীয় স্বজন সব সম্মিলিত হওয়া, একজন আরেকজনের সাথে সুখ দুঃখের বছর শেষে একটা সম্মেলন, সেই জায়গাটাও ঘাটতি পড়ে গেছে। এটা এক ধরনের পুঁজিবাদী ব্যবস্থার বিচ্ছিন্নতা, হয়তো ব্যক্তিকেন্দ্রিক এবং গোষ্ঠীগত, এলাকা ভিত্তিক বিচ্ছিন্নতার কারণে হতে পারে। মেলা হয়, উৎসব হয়, কিন্তু সে প্রাণটা এখন আর পায় না। এটা কয়েক বছর ধরে একইভাবে চলছে, একই রকম, একইভাবে, একই সাথে মেলাগুলো। আসলে সারা মাস ব্যাপী যে উপভোগ করা যে বিষয়টা, সেটা আর এখন হয় না। যদিও আমি কর্মসংস্থানের কারণে বাইরে আসার পরে প্রায় 30 বছর, 90 দশকের পরে মেলায় অংশগ্রহণ করাটা খুব একটা হয় না। যদিও যাই, তারপরে খুব উপভোগ্য মনে। রাস্তাঘাট হয়েছে, পরিবহন হয়েছে, মানুষ এখন আর পায়ে হেঁটে যায় না, পরিবহন দিয়ে যায়, পরিবহন দিয়ে চলে আসে। মানে একসাথে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, এটাও ওইভাবে আসে না। যার যার ব্যক্তিগত আয়োজন যতটা থাকে সেটাই করে।
তারপরে গ্রামের অর্থনৈতিক অবস্থার কারণে প্রত্যেকটা গ্রামের আবার চাঁদার হাটটা বেড়ে গেছে। সবার এটা সামর্থ্য হয় না, এই জন্য অনেকগুলো গ্রাম বের হয়ে গেছে, বিশেষ করে চরণতলা, কালীপুজো থেকে অনেকে অংশগ্রহণ করে না, চাঁদা দেয় না। আর এখানে বিতর্ক আছে, যদিও এই পুজোটা ছিল একান্তই আদিবাসীদের, আর এখন এখানে চরণতলায় বেশিরভাগই নেতৃত্বের জায়গায়, কমিটির নেতৃত্বের জায়গাগুলো তো বর্মা শ্রেণীর, মাদক শ্রেণীগুলো, সেখানেও আওয়ামী লীগ, বিএনপি রাজনীতি ঢুকে গেছে, যার জন্যে কেউ এটাকে ব্যবসা হিসেবে দেখছে, কেউ নিজেদের ক্ষমতার, বাহাদুরির, আভিজাত্যের বিষয়গুলো নিয়ে গেছে। আর যারা মূলত আয়োজক পূজার আদিতে, কোচ হাজং, তারা এখন আর সেই নেতৃত্বের জায়গাটা নেই। অনেকেই 65-র পরে, 71-এর পরে চলে গেছে। তারা মেঘালয় যারা কোচ, তারা আলাদাভাবে নিজেদের মতো করে করে ওই একই সময় ভাবেত পারা না বেশ জমজমাট নাকি হয়। কাটাতারের বেড়া যখন ছিল তখন হয়তো অনেকে আসা যাওয়া হয়তো, এখন আর সেভাবে হয় না। তো যাই হোক, মেলাটা নাই এখন, পুরোটাই হয়ে গেছে এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক এবং বিচ্ছিন্নতাবোধের উৎসব মনে হয় না আসলে। আর কালী পুজো আমাদের হিন্দু সনাতন যারা আদিবাসী, তাদের কিন্তু আদি দেবতা এই কালী পুজোটি। অথচ সে কালী পুজোর উৎসবটা এখন ঝিমিয়ে গেছে। বরঞ্চ আমরা উৎসব হিসেবে দেখছি রাজরাদের যে পূজা, শরৎকালীন দুর্গা পূজা, সেটা নিয়ে জমজমাট, যদিও টাকা নেই, সরকারি কিছু অনুদান এবং গ্রামে গ্রামে চাউল উত্তোলন, নানানভাবে অর্থ সংগ্রহ করে পূজাটা হয়। প্রায় লক্ষাধিক টাকার খরচ, ধুমধারাক্কা। এখানে যদিও মুসলিম প্রতিবেশীরাও আয়োজনে সহযোগিতা করে, দর্শকের সাথে থাকে, ঝামেলা করে না। গান্ধীগাঁও সরকার বাড়িতে হয়, সেখানে আগেও হয়তো ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সেটা পরবর্তীতে দীর্ঘদিন অফ থাকার পরে আবার সামাজিকভাবে কয়েকটা গ্রাম উদ্যোগ এটা চালু করে। যদিও এখন আর গ্রাম বলতে গান্ধীগাঁও, বাঁকাকুড়া, 2-3টা গ্রামের লোকজন, চাকরিজীবী প্রায় 30-40 জন এখানে মোটা দাগের অর্থ দেয়, আর বাদ বাকি কালেকশনের মধ্যে দিয়ে সরকারের তহবিল থেকে হয়। সে দুর্গা পুজোটা বেশ জমজমাট। একই সাথে এটা প্রতিযোগিতা করে আবার শালচূড়াতে পরবর্তী শুরু করেছে পঞ্চগ্রাম পূজা কমিটি। সেটাও প্রথম বছর যেভাবে জাঁকজম হয়েছে, পরের বছর সেভাবে আর হচ্ছে না। প্রতিযোগিতা এক ধরনের, কমিটির দায়িত্বহীনতা, তারপর কালেকশনেও অমনোযোগিতা, নানান ধরনের একটা জটিলতা, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কত হইল, কালী পূজা যেখানে আমাদের প্রকৃত দেবী আদি, আর সেই জায়গায় দুর্গা পূজাটা হচ্ছে মুখ্য। অথচ আমাদের জাঁকজমকের পূজাটাই হওয়ার কথা ছিল, কালী পূজাটা। কিন্তু আমি বুঝি না, কালী পূজা বড় আকারে হয়, কমিটিতেও আছে অনেক গ্রামে, তারপরও প্রত্যেক গ্রামে আলাদাভাবে করতে হয় কেন? এটা জায়গাটা আমি বুঝি না। কালী মা তো সব জায়গায় আছেন, একই দেবী, একই মূর্তি, একই রূপ, তাহলে প্রত্যেক গ্রামে আলাদা আলাদা করতে হবে কেন? বাড়তি খরচ করা, এটা কি শুধুই ভোগের জন্য, নাকি আসলে মা কালীকে সন্তুষ্ট করার জন্য? এই জায়গাগুলো উত্তর আসলে মেলে না। হ্যাঁ, আবার মজার ব্যাপার হলো, আমরা জানি যে নারীরাই কিন্তু
পূজা সংস্কৃতির ধারক বাহক, অথচ সেই নারীরা দুর্গা পূজা বলেন, কালী পূজা বলেন, সে ব্যবস্থাপনা কমিটিতে নেই, তাদেরকে রাখা হচ্ছে না। অথচ তারাই আয়োজন, পুরোহিতকে সহযোগিতা করা, অর্থ সংগ্রহ করা, সকল কাজে তাদের আছে, অংশগ্রহণ আছে নারীদের। তো কমিটিতে নেই, কমিটি কাঠামোতে না থাকার কারণে অনেকগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে পুরুষদের প্রাধান্য দেখা যায়। নারী দেবীর পূজা হচ্ছে তো নারীদের অধিকার নেই, নারীদের মর্যাদা নেই, কাঠামোতে নারীদের নেতৃত্ব নেই। এই জায়গাগুলো ভাববার বিষয়। কেন সমস্যা দেখি ওরাই নেতৃত্ব দিক না, আমরা দর্শক হিসেবে দেখি, সহযোগিতা করি। দেবীর পূজা করব আর দেবীর সহযোগিতা থাকবে না, ভূমিকা থাকবে না, নেতৃত্ব থাকবে না, তাকে মানা যায়। এই কারণে আসলে আমাদের সমাজের একটা অর্ধেক অংশ নারী যেখানে, সেখানে এইরকম বিচ্ছিন্নতার কারণে, ভিন্নভাবে দেখার কারণে নারীরা আসলে পিছিয়ে আছে। অথচ নারীদের অবদানটাই সবচেয়ে বেশি, কৃষ্টি রক্ষার ক্ষেত্রে, পরিবার রক্ষার ক্ষেত্রে, ভাষা রক্ষার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। অথচ তাদেরকে আমরা মূল্যায়ন করছি না। তাদের না আছে পারিবারিক কোনো সিদ্ধান্তে মতামত দেওয়া, না আছে সম্পত্তির অধিকার, না আছে যে কোনো পেশা গ্রহণ করার মতামত দেওয়া। এই জায়গাগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয়, যতদিন পর্যন্ত নারীরা নিজেদের সঠিক জায়গাটায় নেতৃত্ব দিতে না পারবে পরিবার, সমাজে, রাষ্ট্রে, তাইলে সমাজের উন্নতি হতে পারে না, হবে না। আজকে নারীরা লেখাপড়ার দিকে আগাচ্ছে সারা পৃথিবীতে, সমাজে আদিবাসী মহলেও নারীরা আগানো, কিন্তু ছেলেদের লেখাপড়া পিছিয়ে গেছে, যার জন্য দেখা যাচ্ছে ছেলেরা অন্য সম্প্রদায়ের মেয়ে বিয়ে করে আনতেছে। নারীরা নিজেদের গোষ্ঠীর মধ্যে উচ্চশিক্ষিত পাচ্ছে না, অন্য সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছে। এই জিনিসগুলো যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত জাতির ধ্বংসটাই হবে। প্রতিভাগুলোকে আমরা রাখতে পারবো না, ধরে রাখতে পারবো না, অন্য সম্প্রদায়ে চলে যাবে। আর আমরা অন্য সম্প্রদায়ের লোকদের নিয়ে আসবো, সেটা আসলে জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। এটা আমাদের সবাইকে ভাবতে হবে। তাছাড়া সামনে অনেক ক্ষতির সম্ভাবনা আছে।